কিন্তু মা, এখন আমি অনিমা বেগম নিস্তব্ধকে থামিয়ে বললেন, না, আর কিছু শুনতে চাই না আমি। তুমি ডিভোর্স দিচ্ছ, ব্যাস, এটাই শেষ কথা। আর তুমি ও বাড়িতে এক মুহূর্তের জন্যও যাবে না, কখনো না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। তোমার বউ তুমি কিভাবে সামলাবে সেটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু তুমি ও বাড়ি যাবে না, ব্যাস। নিস্তব্ধ দরজার পাশে থাকা টপটাতে রাগে লাথি মেরে নিজের রুমের দিকে ছুটল সে। মেজাজ প্রচণ্ড গরম তার, যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে সে এখন। বেয়াদব মেয়েটাকে হাতের কাছে পেলে সে এখন তাকে খুন করে ফেলতো নির্ঘাত। তাকে এতদিন জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে দিয়ে এখন এসেছে ডিভোর্স চাইতে। এই নিস্তব্ধ ইয়াসারকে ডিভোর্স দেওয়ার কথা বলে কত বড় কলিজা! ওই কলিজা খুলে সে যদি লুডো না খেলেছে তার নামও নিস্তব্ধ ইয়াসার নয়। ডিভোর্সের ঝাল সে হাড়ে হাড়ি মিটিয়ে নেবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সন্ধ্যাবেলা তাসফির সকল হীনমন্যতা পাশ কাটিয়ে একটু বসেছিল বই নিয়ে। আশার কল এলে তখন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো তার উত্তেজিত কণ্ঠস্বর। দোস্ত, আজকে কি হয়েছে জানিস? কলেজে তো শুধু চারদিকে সবাই তোর খোঁজ করছে। কি ব্যাপার বলতো? কলেজে কবে আসবি বলতো? তাসফি দীর্ঘশ্বাস ফেলে বলল। এ তো দেখি কাল থেকেই আসতে পারি, ক্লাস মিস দিয়ে তো আর লাভ নেই। আশা আবারও উৎফুল্ল চিত্তে শুধালো। আজ তো নিস্তব্ধ স্যার আমার কাছে তোর খোঁজ জানতে চাইলো, তুই কেন আসছিস না সেগুলো জিজ্ঞেস করলো। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, আবার তোর নোটের প্রশংসাও করলো। কি ব্যাপার বলতো? হুম হুম স্যারের এত তোকে খোঁজার কারণ কি? তলে তলে টেম্পু চালাচ্ছ নাকি? আবার তোমার মতো গম্ভীর স্বরূপ বলল ক্লাস মিস দেওয়া মোটেও সমীচীন নয়। কি ব্যাপার বলতো তোদের? কি চক্কর চলছে? হুম হুম তাসফি মনে মনে কৌতুক করে হাসলো। কিসের নোট আর কিসের প্রশংসা? সে তো ওই অহংকারী লোকটাকে কোনো নোটই দেয়নি। হ্যাঁ, আর প্রশংসা করুক না জিজ্ঞাসা, তাকে খুঁজে খুঁজে ধ্বংস হয়ে যাক না, তাতে তার কি? খুঁজে খুঁজে শুটকি মাছের ভর্তা হয়ে যাক, আর সেই শুটকি মাছের ভর্তা দিয়েই তাসফি আরাম করে ভাত খেয়ে ইয়া বড় একটা ঢেকুর তুলবে। আহা শান্তি! আশা তাসফিকে নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল। খুঁজুক, যার ইচ্ছা হয় খুঁজে হয়রান হোক, সেটা আমার দেখার বিষয় নয়। পাখির বাসা, তুই তোর কাজ কর তো। আর আমায় একদম আজে বাজে কথা বলবি না, তোকে লাস্ট বার ওয়ার্নিং দিলাম। ওই অহংকারী ডক্টরকে কুচি কুচি করে কেটে আমি কিমা বানাবো, বুঝলি? ফোন রাখ। ফোনের ওপাশের আশা বোকার মতো তাসফিরের কথা শুনে বসে রইল। যা, কি হলো? সে কি বলল আর এই মেয়ে কি বলে ফোন কাটলো? আশ্চর্য! নিস্তব্ধ অনবরত নিজ কক্ষে পায়চারি করে যাচ্ছে। কত বড় সাহস বলে কিনা তাকে ডিভোর্স দিবে! সিমও ব্লক করে রেখেছে। মেসেঞ্জারে কতবার ফোন করলো, একটা ফোনও রিসিভ করলো না, উল্টো ব্লক করে দিল। নিস্তব্ধ ফোন হাতে নিয়ে মেসেঞ্জারে আজিব গোষ্ঠীর গ্রুপে কল লাগালো। কল ধরলো সবাই। নিস্তব্ধ চিবিয়ে চিবিয়ে বলল, ডিভোর্সের কথা তোরা জানতিস? ওরা শুষ্ক ঢোক গিলল, আবার হাফ ছেড়ে বাঁচল। যাক, দাদু তাহলে বলে দিয়েছে ডিভোর্সের কথা। ওরা সবাই যেন আকাশ থেকে পড়ার ভঙ্গি করে বলল। কার ডিভোর্স? কিসের ডিভোর্স? বাসন্তীর কথা বলছিস নাকি নিস্তব্ধ? নিস্তব্ধ খট করে কলটা কেটে দিল। সব কটা শয়তানের দল, ইচ্ছে করে এমন করছে, সব জানে সব কটা। নিস্তব্ধ কল কাটতেই ওরা এক একজন খিলখিল করে হেসে দিল। বেচারা নিস্তব্ধর চেহারাখানা দেখার মতো, চমৎকারভাবে জব্দ হয়েছে বেটা। তাসফি নিস্তব্ধর আইডির দিকে তাকিয়ে আছে। কই, এতদিনে তো একটা ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠানোর নামগন্ধ ছিল না, আর এখন তাকে সোজা কল করা হচ্ছে। তার কল ধরতে তার বয়ে গেছে। পরদিন চমৎকার একটি সকাল। চারিপাশে হালকা পাখির গুঞ্জনে পরিবেশটা মুখরিত, কিন্তু নিস্তব্ধর নিকট তা বিষাক্ত। বাতাসের সঙ্গে প্রতিটি নিঃশ্বাসে যেন সে বিষ টেনে নিচ্ছে। বিষে বিষে বিষক্ষয় হচ্ছে তার মন থেকে মস্তিষ্কের প্রতিটা অংশ। প্রতিটা নিউরনের ছড়িয়ে পড়েছে এই বিষাক্ত অ্যামোনিয়াম সায়ানাইড। কখন না সে ধ্বংস হয়ে যায় এই চিন্তা। বিয়ের পর থেকেই তো তাকে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করে দিচ্ছে অভদ্র মেয়েটা। এতদিন মানসিক যন্ত্রণা দিয়ে শান্তি হয়নি, এখন শারীরিক মানসিক দুটোই দেওয়ার পায়তারা করছে দুষ্টু মেয়েটা। তাসফিকে আজ কলেজে আসতে দেখে আশা খুব খুশি হলো। এসে তাকে জড়িয়ে ধরলো। নিজের বেঞ্চের কাছে এসে তার পাশে আরেকটি ছেলে আর মেয়েকে বসে থাকতে দেখে তাসফি জিজ্ঞাসা দৃষ্টিতে আশার দিকে তা চাইল। আশা বলল, এই দেখ, আমি তো ভুলেই গিয়েছিলাম ওদের কথা। ওরা হচ্ছে আমাদের নিউ ফ্রেন্ড আরাধ্যা আর সারনিধি। বেচারা একা একা চুপচাপ বসে থাকতো। তাসফি তার মাঝে ফোড়ন কেটে বলল, আর তুই অমনি ওদের ফ্রেন্ড বানিয়ে নিলি, তাই তো?
আশা হেসে বলল, একদম ঠিক করেছিস। তোর না থাকায় ওরাই সঙ্গ দিয়েছে, বুঝেছিস? আরাধ্য তাসফির উদ্দেশ্যে বলল, হাই, আমি আরাধ্য। আর তুই তাসফি, রাইট? তুই করে বলছি দেখে রাগ করিস না আবার। আমরা তো ফ্রেন্ড, তাই না? আর ফ্রেন্ডদের মাঝে তুমি শব্দটা না ঠিক খাটে না, বুঝলি? তাসফি মুচকি হাসলো। সঙ্গে তাসফির বোঝা হয়ে গেল আশা আর আরাধ্য দুটোই সেম কোয়ালিটির বাচাল। হতাশ নিঃশ্বাস ছাড়ল সে। স্বরনিধি মেয়েটা বেশি কথা বলল না অবশ্য, শুধু ওদের কথায় মুচকি হেসে হ্যাতে হ্যাঁ মেলালো। প্রতিদিনের মতো নিস্তব্ধ ক্লাসে ঢুকে আজও তাসফির খোঁজ করছিল পুরো রুমে চোখ বুলিয়ে। আজ তাসফিকে দেখতে পেয়েই নিস্তব্ধ তার দিকে রক্তচক্ষু বদনে তাকিয়ে রইল, যেন এখনই পরিস্থিতি থাকলে ওই চোখ দিয়ে তাকে খুন করে ফেলত। তাসফি তার ওই চাহনিতে সম্পূর্ণ উপেক্ষা করে ভাবলেশীনভাবে চেয়ে রইল। নিস্তব্ধ শরীর তাতে আরও তেতে গেল। ইচ্ছে হচ্ছে থাপড়ি ওই অসভ্য মেয়েটার গাল লাল করে দিতে। কত বড় সাহস, বলে কিনা তাকে ডিভোর্স দিতে। কেন, এত যদি সাহস থাকে আমায় এসে বলতি। পরিবারের কাছে কেন বলতে গিয়েছিস? দেখ কিভাবে তাকিয়ে আছে, যেন আমারকে সে চেনেই না। আশ্চর্য। তাসফির পাশে বসা একটা ছেলেকে দেখে নিস্তব্ধর রাগটা আরও তরতর করে বেড়ে গেল। কই, এতদিন তো তার পাশে কোনো ছেলেকে বসতে দেখেনি। যেই ডিভোর্সের কথা বললো অমনি ছেলেও জুটিয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে। বাহ, দারুণ তো। নিস্তব্ধ কি এখন পরগাছা বনে গেল? নিস্তব্ধ ক্লাস শেষে তাসফিকে নিজের চেম্বারে ডেকে পাঠালো, কিন্তু তাসফি গেল না। পিয়নকে বলে দিল তার কাজ আছে, দ্রুত বাড়ি ফিরতে হবে। রাগে নিস্তব্ধ শরীর গিয়ে আগুন জ্বলাচ্ছে। কত বড় বেয়াদব সে, ডেকে পাঠানোর পরেও এলো না। কতটা বার বেড়েছে তা সেও দেখে ছাড়বে। আশা তাসফিরের পাশ থেকে ফিসফিস করে বলল, কি চলছে বলতো? স্যার ডেকে পাঠালো আর তুই গেলি না কেন? কাহিনী কি মামা? তাসফি উল্টো ধমক মেরে বলল। চুপ থাক পাখির বাসা, মন দিয়ে পড়াশোনা কর। আশা ভেঙচি কাটলো। পরবর্তী ক্লাস শেষে মানসারা একত্রিত হয়েছে। রিয়া বলল। মানসা শয়তানি হেসে ওদের সবটা বুঝিয়ে দিল। বলল, কাজটা এখনই করা যাবে না, বুঝলি? সময় বুঝে ফাঁকা মাঠে গোল দিতে হবে, বুঝলি তো? তোরা সবাই রেডি থাকিস, যার যার কাজ শেষে সে করবি। তাসবি, তুই এবার শেষ। আমাকে চর মেরেছি, তাই না? এবার চরের শাস্তি ভোগ করবি। কি যে মজা হবে। সবগুলো শয়তানি হাসলো। বাড়ি যাওয়ার আগ মুহূর্তে তাসফি, আশা, আরাধ্যা আর স্বরনিধি মাঠের এক কোণে দাঁড়িয়ে গল্প করছিল আর হাসাহাসি করছিল। দোতলার নিজের চেম্বারে জানালা দিয়ে নিস্তব্ধতা স্পষ্ট অবলোকন করলো। রাগে হাতের মুষ্টি শক্ত করলো আরও খানিক। সে চায় তাসফি হাসুক, তবে এভাবে একটা ছেলের সঙ্গে ঢলে ঢলে মোটেও নয়। ইচ্ছে হচ্ছে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিক ওই ছেলেটাকে। সব রেখে তার বউয়ের সাথেই কেন ও বন্ধুত্ব পাতাতে হবে? ক্লাসে আর মেয়ের কি অভাব পড়েছিল? আরাধ্য ও স্বরনিধির আর আশা কথা শেষ করে বাড়ির পথে রওনা দিয়েছে। তাসফিও যাওয়ার জন্য কেবলই পা বাড়িয়েছিল, কিন্তু মনে হলো পেছন থেকে কে যেন ডেকে উঠল। তাসফি পেছনে তাকিয়ে কাউকে খুঁজে পেল না। অগত্যা তাসফি আবারও সামনে পা বাড়াতেই মনে হলো আবারও তার নাম ধরে কেউ ডেকে উঠল। কি অদ্ভুত এমন মনে হচ্ছে কেন তার? সে তো স্পষ্ট ডাকগুলো শুনতে পাচ্ছে, তবে পেছনে তাকিয়ে কাউকে দেখছে না কেন সে? কৌতূহলবশত তাসফি সেদিকে এগিয়ে গেল। কয়েক পা এগোতে তাসফি বুঝতে পারলো সে আধো আলো আধো অন্ধকার এমন একটি জায়গায় এসে পড়েছে। চারদিকেই সাই সাই করে অ্যাম্বুলেন্সের বহর সাজানো। কেউ তার সঙ্গে ফাজলামো করলো না তো? তাসফির এখন ভয় ভয়ই লাগছে। এখানে তাকে কেউ গুম করে রাখলেও কেউ টের পাবে না। হঠাৎ তার হাতটা কেউ হ্যাচকা টান দিল। তাসফি তাল সামলাতে না পেরে সামনে এগিয়ে গেল। লোকটা তাকে দেওয়ালের সঙ্গে মিশিয়ে চেপে ধরল। আচমকা সব ঘটায় তাসফি ভয় পেয়ে গেল। কৌতূহলী বুঝি তার কাল হলো। তাসফির বুক ধরফর করছে। সঙ্গে পরিচিত পারফিউমের মিশেল তার নাসারন্ধ্রে বাড়ি খেল। বিকেলের এক টুকরো উষ্ণ রৌদ্র তার হাত চেপে ধরা লোকটার চোয়াল মুখবয়ব হালকা কয়েক সেকেন্ডের জন্য দৃশ্যমান হলো। নিস্তব্ধ শক্তপোক্ত পরিচিত পুরুষালী মুখটা তার দৃষ্টিগোচর হতেই তাসফি যেন হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কি অদ্ভুত মেলবন্ধন! যার কাছে ডিভোর্স চাওয়ার জন্য আর্জি জানাচ্ছে তার কাছে এসে নিজেকে নিরাপদ মনে করছে। নিস্তব্ধ তাসফির মুখের একদম কাছে নিজের মুখটা এনে থামালো। দু হাতে তার তাসফির হাত দুটো চেপে ধরা। নিস্তব্ধর উষ্ণ নিঃশ্বাস তাসফির সমস্ত মুখমণ্ডলের সঙ্গে সঙ্গে তার হৃদয়কেও এপার ওপারও করে দিচ্ছে। নিস্তব্ধর স্পর্শে সে কেমন মিয়ে যেতে চাইছে, কিন্তু তাসফির এতে গলে গেলে হবে না, তাকে আরো শক্ত হতে হবে। নিস্তব্ধ তাসফির মুখে চোখে ফু দিল।
বাঁকা হেসে ফিসফিস করে বলল, যে এখন আর নিস্তব্ধ ইয়াসার সামনে স্পর্শে কপকথ হয়ে যায়, আমার সামান্য কাছে আসে সে মিলিয়ে যায়, আর সেখানে নিজ থেকে ডিভোর্সের কথা বলেছে, তাকে বিশ্বাসযোগ্য? বলুন ম্যাডাম, ব্যাপারটা ইন্টারেস্টিং না? যেমন যেচে পড়ে সিংহের ঘরে ঢুকে পড়া। কথা শেষ হতেই নিস্তব্ধর হাতের শীতল স্পর্শ তাসফি নিজের কোমরে পেল। হ্যাঁচকা টানে সে তাসফিকে আরও একটু নিজের সঙ্গে মিশিয়ে নিল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার অর্ধাঙ্গিনীর পানে। তাসফি চোখ বন্ধ করে নিল। তার সারা শরীর কেমন অজানা আশঙ্কায় শিরশির করছে। নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো সে। নিজের কণ্ঠস্বরে কিছুটা তাচ্ছিল্য মিশিয়ে সেও নিস্তব্ধর মতন ফিসফিস করে বলল, কুপকাত হলেই তো সব শেষ নয় মিস্টার নিস্তব্ধ ইয়াসার। এই তাসফি যেমন মিয়ে যেতে পারে, তেমনি করে তার ভেতরে তেজি রূপটাকেও সঠিক সময় মতো প্রকাশ্যে আনতে পারে। বুঝলেন তো ডক্টর সাহেব? নিস্তব্ধ বাঁকা হেসে বলল। তাই? তাসফির নিস্তব্ধকে অবাক করে দিয়ে তার ঘাড়ের উপর দিয়ে দু হাত নিয়ে আলতো জড়িয়ে ধরার ভঙ্গিতে দাঁড়ালো। নিস্তব্ধ অবাক হলো। তাসফির কোমরে থাকা তার হাতের বাঁধন হালকা হলো। তাসফি তাতে বাঁকা হাসলো। নিস্তব্ধর কানের খুব সন্নিকটে মুখ নিয়ে একদম লো ভয়েসে ফিসফিস করে বলল, আমি আপনার এই মেল বন্ধু থেকে মুক্তি চাই নিস্তব্ধ ইয়াসার। ডিভোর্স চাই আমি, ডিভোর্স। বুঝলেন আপনি? বলে নিস্তব্ধকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। প্রস্থান করতে করতে তাসফি মুচকি হেসে বলল, বলেছিলাম না, এই তাসফি যেমন আপনার স্পর্শে মিয়ে যেতে পারে, তেমনি সময় মতো তার তেজটাও দেখাতে পারে। ডিভোর্স পেপারে সাইন করে সেটা সহি সালামতে আমায় পাঠিয়ে দেবেন। ওকে, টাটা। নিস্তব্ধকে বাকরুদ্ধ রেখে তাসফি গটগট পায়ে হেঁটে চলে গেল। নিস্তব্ধ বাঁকা হেসে তাসফির যাওয়ার পানে তাকিয়ে রইল। ডিভোর্স লাগবে তাই না? ডিভোর্স কাকে বলে সে আজন্মকালের মতো বোকা মেয়েটাকে বুঝিয়ে ছাড়বে, প্রমিস। নিস্তব্ধ বিকেল। আকাশের গুমট ভাব স্পষ্ট বিদ্যমান। সূর্যি মামার দেখা নেই আকাশে, তাই তার অস্ত যাওয়ার ক্ষণও বলা ভারী মুশকিল। আর আজ নিস্তব্ধ আসবে কিনা তা বলাও তৃপ্তির জন্য ভারী মুশকিল। তৃপ্তি আধা ঘন্টা যাবৎ বসে আছে সুনামধন্য এক পার্কের বেঞ্চিতে। কত শত মানুষের আনাগোনা এই পার্কে, অথচ তার প্রণয় পুরুষেরই আসার নাম নেই। আধা ঘন্টা কেন, সারাদিন রাত বসে থাকতেও তার কোনো আপত্তি নেই। হ্যাঁ, তার প্রণয় পুরুষ তো নিস্তব্ধ ব্যতীত আর কেউ নয়। আজ তৃপ্তি তাকে দেখা করতে বলেছে এই পার্কে। আজ সে নিস্তব্ধকে নিজের হাতের মুঠোয় পুড়তে আর একটু চেষ্টা করবে। নিস্তব্ধ হাজির হলো আরও 10 মিনিট তৃপ্তিকে অপেক্ষা করিয়ে। এসেই সে তৃপ্তির সামনের বেঞ্চে বসে গম্ভীর স্বরে বলল, কি দরকারে ডেকেছিস? দ্রুত বল, আমার হাতে একদম সময় নেই। নিস্তব্ধর আগমনে তৃপ্তি যেমন খুশি হলো, সঙ্গে আর একটু আবেদনময়ী ভঙ্গিতে বসার চেষ্টা করল নিস্তব্ধকে নিজের দিকে আকর্ষণের তাগিদে। নিস্তব্ধ সেদিকে ধ্যান নেই, সে ব্যস্ত তার ফোন স্ক্রল করতে। তৃপ্তি গলা খাকারি দিয়ে বলল, শুনলাম তোর বউ নাকি তোকে ডিভোর্স দেওয়ার কথা বলেছে। নিস্তব্ধ ভাবলেশীন কণ্ঠে বলল। তো তৃপ্তি নিজের স্বর আর একটু মধুর করার চেষ্টা করে বলল, ডিভোর্সটা বরং দিয়েই দে, বুঝলি? নিস্তব্ধ এবার তৃপ্তির দিকে এক ভ্রু উঁচিয়ে চাইল, বোঝার চেষ্টা করলো এরপর সে কি বলবে। তৃপ্তি আবারও বলতে লাগলো, দেখ, লো ক্লাস একটা মেয়ে, তার উপরে তুই, তোকে ডিভোর্স দিতে চায়। তুই ভাবতে পারছিস যেখানে তুই ওই মেয়ের মুখের উপর ডিভোর্স পেপার ছুঁড়ে ফেলবি, সেখানে ওই মেয়ে তোকে ডিভোর্স দিতে চাচ্ছে? ওর কোনো ক্লাস আছে? তাছাড়া তুই তো ওকে মানিস না। দেখ, তোর জন্য তার মেয়ের অভাব পড়বে না। এই আমাকেই দেখ। ওয়েট, তুই এসব বলার জন্য আমাকে এখানে ডেকেছিস, রাইট? এইসব বলার জন্য মানে? নিস্তব্ধ, আমি তোকে এতগুলো দিন যাবৎ ভালোবাসি, অথচ তুই বারবার আমাকে অপমান করেছিস। ওই সামান্য পুচকে মেয়ের মাঝে কী পাবি তুই? বল, কী পাবি? আমি তোকে যতটা সুখ দিতে পারবো, ও কি তোকে ততটা সুখ দিতে পারবে? তোকে বহন করার ক্ষমতা আছে ওর? গেও খ্যাত, সামান্য সরকারি মেডিকেলে চান্স পেল না, আবার তোদের টাকা ফুটানি মেরে বেসরকারিতে পড়ছে। তৃপ্তি নিস্তব্ধ ওর হাত ধরতে গেল, তবে সেটা আর হয়ে উঠল না। তার আগেই বাড়ানো হাতটা তার গালে গিয়ে ঠেকল। তৃপ্তি হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে নিস্তব্ধ ঠাস করে ওর গালে চড় মেরে দিল কষিয়ে। রাগে নিস্তব্ধ শরীর কেঁপে কেঁপে উঠছে। নিস্তব্ধ চিবিয়ে চিবিয়ে বলল, কথাগুলো কান খুলে শোনো রাখ। তোকে আগেও বলেছে, আবারও বলছে, তাসফি আমার ওয়াইফ। ডিভোর্স দেওয়ার জন্য আমি ওকে বিয়ে করিনি। তাছাড়া আমার ওয়াইফকে আমি ডিভোর্স দেবো কি দেবো না তুই বলার কে? আমার ওয়াইফ লো ক্লাস নয়, বরং তোর স্ট্যাটাস লো ক্লাস। আর তুই আমায় কী সুখ দিবি রে? তোর মতো পতিদের বাস দিয়েও এই নিস্তব্ধ ইয়াসার হাঁটে না। শুধুমাত্র কোন এক সময় বন্ধু আর একজন মেয়ে বলে আজ তুই বেঁচে গেলি, নাহলে জ্যান্ত পুতুর একটা তোকে।
আজ এখানে। আর এসে ভালোবাসা ছাড়। কেন, হাজারটা পুরুষের নিচে যখন শুয়ে পড়তিস তখন সে ফল ভালোবাসা ছিল কোথায় তোর? আমার পিছনে না পড়ে থেকে বেচারা সুজন তোকে এতগুলো বছর ধরে ভালোবাসে, সেগুলো তো তোর চোখে বাঁধে না। আমার পিছু ছেড়ে এবার একটু ছেলেটার দিকে চোখ দে। নিস্তব্ধ, আমার কথাটা শোন। নিস্তব্ধ আবার তার গালে চর বসিয়ে দিল। আশেপাশের মানুষ আর চোখে চাইছে সার্কাস দেখতে ভালো লাগে যা বললাম মাথায় গেঁথে নিস। এর লাস্ট ওয়ার্নিং দিলাম, শুধরে যা। বলে নিস্তব্ধ আর এক মুহূর্ত দাঁড়ালো না। ভর সন্ধেবেলায় তৃপ্তি গালে হাত দিয়ে নিস্তব্ধ চাওয়ার পানি শূন্য মস্তিষ্কে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আশেপাশের মানুষ তার পাশ দিয়ে যাচ্ছে আর কটূক্তি করছে। একেই বলে নিজের পায়ে কুড়ুল নিজে মারা। নিস্তব্ধ তার বহু বছরের ভালোবাসা, প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তৃপ্তি নিস্তব্ধর সাথে একই স্কুলে পড়াশোনা করেছে। ছেলেটা ছিল একটু আলাদা, সবার সঙ্গে কম কথা বলতো, ক্লাসে ছিল ফার্স্ট বয়। তৃপ্তি তাকে সবসময় লুকিয়ে লুকিয়ে অবলোকন করত। প্রেমের অর্থ না বুঝতে পারলেও নিস্তব্ধর করা সকল কার্যক্রম তার ভীষণ ভালো লাগতো। ক্লাস 5-এ থাকাকালীন তৃপ্তি বুঝতে পারলো সে নিস্তব্ধকে অনেকটা পছন্দ করে, যেটা অন্য সব পছন্দের চেয়ে একটু আলাদা। কোনো মেয়েকে নিস্তব্ধর আশেপাশে দেখলে তার হিংসে হতো। এমনকি ছেলেদের সঙ্গে নিস্তব্ধ যখন কথা বলতো তখনও তার রাগ হতো। তার সঙ্গে কখনো কথা বলে না, অথচ দেখো কি সুন্দর ওদের সঙ্গে কথা বলছে। একদিন নিস্তব্ধ স্কুল ব্যাগের চেন খোলা দেখতে পেল। তৃপ্তি কি করবে বুঝে পেল না, ডাকবে কি ডাকবে না। হাজারটা চিন্তা করতে করতে সে বলে উঠল, এই নিস্তব্ধ, শুনছো? তোমার চেন খোলা। নিস্তব্ধ থেমে গেল, তার হাঁটা থামিয়ে দিল, ভ্রু কুচকে পিছু ঘুরে চাইল। তৃপ্তি আমদামতা করে বলল, তোমার ব্যাগের চেন খোলা। নিস্তব্ধ ও বলে কাঁধ হাতে ব্যাগ নামিয়ে দেখে সত্যি চেন খোলা। অতঃপর তা লাগিয়ে তৃপ্তির উদ্দেশ্যে বলল, থ্যাঙ্কস। তৃপ্তিকে আর পায়কে এত ভালো লেগেছিল সেদিন তার। নিস্তব্ধ সেই তার সঙ্গে প্রথম এবং শেষ কথা বলেছিল স্কুল লাইফে। এরপর ওদের দুজনের পথটা আবার আলাদা হয়ে গেল। নিস্তব্ধ অন্য স্কুলে আর তৃপ্তি আরেক স্কুলে। দীর্ঘ 5টি বছর পর সে নিস্তব্ধ দেখা পায়নি। আগের বোকা শোকা ভদ্র বাচ্চা তৃপ্তি হয়ে উঠল ধুরন্ধর, বদমেজাজি, অহংকারী আর হিংসুটে। ক্লাস 10-এ থাকতে তার বাবা মা নিজেদের স্বার্থে সেপারেট হয়ে গেল। কেউ ভাবলো না তৃপ্তির ভবিষ্যতের কথা। তৃপ্তি থাকতে শুরু করলো বাবার কাছে। বাবা নিত্য নতুন মেয়ে এনে ঘরে ফুর্তি করত। বাবা তাকে ভীষণ আদর করতেন, কিন্তু বাবার এই একটাই ছিল খারাপ অভ্যেস, মেয়েবাজি। আর কখনো বিয়েও করলেন না। এখন অবশ্য তার শিক্ষা হয়েছে, এখন আর মেয়েবাজি করেন না তার বাবা। হজ করে এসেছেন, কিন্তু যা ক্ষতি করার তার বাবা তো তার আগেই করে ফেলেছে। এই একটা কারণেই তো নিস্তব্ধকে আজও সে নিজের কাছে টানতে পারে না। বাবার এসব কার্যকলাপ দেখে তৃপ্তি রাগে দুঃখে একাধিক ছেলের সঙ্গে মিশতে শুরু করলো। কলেজের প্রথম বছরটা তৃপ্তির কাটলো একটা ঘোরের মাঝে, বাজে নেশার সঙ্গে, খারাপ বন্ধু যার সাথে সাথে ইন্টিমেট হওয়া যেন তারও বাবার মতো নেশায় পরিণত হতে লাগলো। আর তারপরেই এলো তার জীবনের ভয়াবহ দিনগুলো। একদিন নেশা করে ছেলেদের সঙ্গে ইন্টিমেট হয়ে উলঙ্গ অবস্থায় এক হোটেলে ধরা খেলো পুলিশের হাতে। ব্যাস টানা 15 দিন সে কাটিয়েছে জেলে। তার বাবা মেয়ের দিকে সেদিন অসহায় চোখে তাকিয়েছিলেন, আর তৃপ্তি তাকিয়েছিল ঘৃণার চোখে। তার বাবা সেদিন খুব ভালো করে নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন, বুঝতে তো হবেই। জেল থেকে ছাড়া পাওয়ার পর মাদকের নেশা ছাড়াতে 1 মাস যাবৎ সে ছিল অ্যাসাইলামে। বাড়ি ফেরার পর আর বাবার ওসব কর্মকাণ্ড দেখেনি তৃপ্তি। এরপর বাবা তাকে অন্য কলেজে ভর্তি করালো, যেন পুনরায় তার পরিচিত বাজে ছেলেদের সঙ্গে মিশতে না পারে। আর সেখানেই সে দেখা পেল আবারও নিস্তব্ধর। পুরনো অনুভূতি তার আবারও জাগ্রত হলো। সে নিজেকে ছেলেদের সঙ্গে মেশার বাজে অভ্যাস থেকে সরিয়ে রাখার চেষ্টা করলো এবং সফলও হলো। কিন্তু নিজের অহংকার আর বদমেজাজ কোনোটাই সে পাল্টাতে পারল না। ধীরে নিস্তব্ধর সাথে সে বন্ধু গড়তে লাগলো। মেডিকেল লাইফে তৃপ্তি তাকে 2বার প্রপোজও করেছিল, কিন্তু নিস্তব্ধ 2বারই তাকে রিজেক্ট করেছে। বলেছে সে এসব প্রেম ভালোবাসায় জড়াতে চায় না। তৃপ্তির অতীত নিস্তব্ধ কিভাবে যেন জেনে গিয়েছিল, আর তারপর থেকে নিস্তব্ধর চোখে সে আর তাদের বন্ধুত্বটা দেখতে পায় না, পায় শুধু অধিকাংশ ঘৃণার আস্তরণ। তৃপ্তি বেঞ্চে বসে হাউমাউ করে কান্না করতে লাগলো। সে একটা অপদার্থ, কারো ভালোবাসা পাবার যোগ্য নয় সে। একটা মানুষ তো এমনি খারাপ হয় না, তার চারিপাশের পরিবেশে প্রভাবিত হয়ে তবেই সে কোনো খারাপ পন্থা বেছে নেয়। এই যে আজকাল যে সমস্ত মেয়েগুলো খারাপ বের হয়, তারা কেন খারাপ হয়? এই অসুস্থ সমাজের কারণেই। সারাক্ষণ ফোনে নোংরামি দেখে দেখে তাদের মস্তিষ্কের মাঝেও নোংরামি নেশা চেপে ধরে, ঠিক তৃপ্তির মতো। রবের প্রতি তারা বিশ্বাস হারাতে শুরু করে, নিজেকে নিজের সর্বেসর্বা ভাবতে শুরু করে।
বাবা মার সঙ্গে তারা খারাপ ব্যবহার করে। এক সময় তারা এতটাই টক্সিক হয়ে ওঠে যে মানুষের ভালো কথাও তাদের গায়ে বিষের মতো ফোটে। অথচ যদি দেখে কোথাও নোংরামি আলোচনা হচ্ছে সেখানে তারা ঝাঁপিয়ে পড়ে, হাসি ঠাট্টায় মেতে ওঠে নিরন্তর। অথচ তাদের মাঝে থাকে না কোনো অনুশোচনা, না মৃত্যুর প্রতি ভয়। তারা ভুলে যায় একদিন তাদেরও মৃত্যুর স্বাদ নিতে হবে। কি করবে সেদিন তারা? কি জবাব দেবে সেদিন তারা নিজের সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে? তাদের দু হাতের সঙ্গে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই যে শুধু নোংরামিতে ভরা। এই দুনিয়া যে সামান্য জেলখানা, তা কি তারা বোঝে না? বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা শেষে রাত নামলো। মানুষের আনাগোনা কমতে লাগলো। এক সময় একেবারে নিঃশেষ হয়ে গেল চারিধারের মানুষের আনাগোনা। গভীর আধারে ছেয়ে গেল চারিপাশ। মেঘে গুরুম গুরুম শব্দ হলো। ধরণীর বুকে চিরে হালকা ঝিরিঝিরি বর্ষণের ক্ষুদ্র কণার দেখা মিলল। তবুও তৃপ্তি সে এক জায়গাতেই হাঁটু গেড়ে বসে রইল। বর্ষণের মাত্রা অত্যাধিক নয়, হালকা, তবুও তা পড়তে রইল ঘন্টা ধরে। তৃপ্তি হঠাৎ বুঝতে পারলো আধ ঘন্টা যাবৎ তার গায়ে কোনো বৃষ্টির ফোঁটা লাগছে না। আর না তো এতক্ষণে দূরের সেই ল্যাম্পপোস্টের সূক্ষ্ম রশ্মিটা, আর সে তার হাঁটুর নিচে দিয়ে দেখছে কারো আবছা ছায়া। কে আসবে তার খোঁজ নিতে? তাকে নিয়ে যে কারো টেনশন নেই। তৃপ্তি মাথা তুলে চাইল। মাথাটা ভার হয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবকের অবয়ব, যে তার মাথায় দীর্ঘক্ষণ যাবৎ নিঃশব্দে ছাতা ধরে আছে। অথচ যুবকের চোয়াল বেয়ে পড়ছে বৃষ্টির প্রতিটি ফোঁটা। সে এক অদ্ভুত ছন্দ। যুবকটি কে? এই তো তৃপ্তি অন্ধকারের মাঝেও হালকা আবছা আলোয় সুজনের মুখখানা হালকা করে দেখতে পাচ্ছে। সুজন এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রিয়তমার দিকে। তৃপ্তি এই মুহূর্তে যেন একটি আদুরে বিড়াল ছানা। তার মাঝে নেই কোনো অহংকারের লেশ মাত্র, নেই কোনো অভদ্র অশালীন আচরণ। দুঃখের সাগরে ভেসে কেউ বা নিজের নোংরামি সত্তাকে চিরন্তন জাগ্রত রাখতে পারে? দুঃখের জোয়ারে ভাষার পরেই তো মানুষের জাগতিক জ্ঞান জাগ্রত হয়। দুঃখ শেষে পুনরায় সে জ্ঞান লোপ পায়, আবারও হয়ে ওঠে দুর্বল থেকে হিংস্র। একই সঙ্গে তাদের কত রূপ! হায় রে মানুষ্য জাতি! তৃপ্তি হাতে ছাতাটা ধরিয়ে দিয়ে গম্ভীর সুজন একটি ছোট্ট বাক্য উচ্চারণ করল। বাড়ি ফিরে যায়। অতপর সুজন যেমনি নিঃশব্দে আগমন করেছিল তেমনি নিঃশব্দে প্রস্থান করল। যেমন করে মানুষের মনে প্রেম ফাগুনের বাতাস নিঃশব্দে আগমন করে, আবার সময় শেষ হলে নিঃশব্দে তা প্রস্থান করে। ফাগুন তো চিরকাল রয় না। বাড়ি ফিরে যা বাক্যটি কোন ধরনের পর্যায়ে পড়ে? আদেশ নাকি অনুরোধ জানে না তৃপ্তি, তবে সে তাই মেনে নিল। হোক না কখনো নিজের নিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে অদ্ভুত আচরণ করা। জীবনটাকে তো একটু সীমার মাঝে থেকে উপভোগ করা দরকার। পরদিন কলেজে গিয়ে তাসফি তার চারপাশে পরিবেশ অবলোকন করে বুঝতে পারলো আজ কলেজে কিছুটা উৎসবমুখর পরিবেশ। চারপাশ ফুল দিয়ে সাজানো। একটু এগিয়ে দেখলো আশা, আরাধ্য, স্বর্ণিধি, ওরা সবাই দাঁড়িয়ে আছে ক্লাসের বাইরে। তাসফি সেদিকে এগিয়ে গেল, ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলতো? আরাধ্য হেসে বলল, আরে জানিস না, আজ ইশতিয়াক স্যারের শিক্ষকতার শেষ দিন কলেজে। এরপর থেকে তিনি আর আমাদের পড়াবেন না, তাই ওনার বিদায় উপলক্ষে এত আয়োজন। তাসফি অবাক কণ্ঠে বলল, ওয়েট, কেন? স্যার খুব ভালো এক্সপার্ট একজন, সমস্ত বিষয় খুব ভালোভাবে বোঝাতেন তিনি আমাদের। তবে আশা বলল, আরে উনি নাকি বিদেশে যাবেন ছেলে মেয়ের কাছে। বার্ধক্যের সময়টা নাকি উনি ছেলে মেয়ের সঙ্গেই কাটাতে চান, তাই বাংলাদেশের সঙ্গে সঙ্গে এই হসপিটাল ও কলেজ ছাড়বেন। তাসফি তাল মিলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বার্ধক্যের একটা সময় এসে সকলের কাছ থেকে ছুটি নেওয়া উচিত। যদি তার বাড়িতে কর্মজীবী সন্তানেরা থেকে থাকে, একটা ছেলে সারাটা জীবন পরিবার সংসারের জন্য খেটে যায়। সারাদিন অফিস নয় নিজ নিজ পেশায় নিয়োজিত কর্মস্থলেই তাদের কেটে যায়। স্ত্রী সন্তানের নিকট ওই রাতটুকুই বরাদ্দ। তাই এই সময়টা অন্তত সবকিছু রেখে বিরত থেকে পরিবারকে একটু সময় দেওয়ার সঙ্গে রবের বন্দিগি করা উচিত। মৃত্যুর ডাক কখন চলে আসে বলা তো আর যায় না। চারপাশের মানুষের এত কিচিরমিচির তাসফির ভালো লাগছে না। আগে জানলে সে কখনোই আসতো না। তাছাড়া আজ ক্লাস হবে বলে মনে হয় না। তাসফির শান্ত একটি পরিবেশ খুঁজে সেখানে একটি বেঞ্চে মাথা এলিয়ে বসে রইল। ক্লাসে আর কারো টিকিটিও দেখা যাচ্ছে না, তাতে সে নিশ্চিত হলো। হঠাৎ সামনে কারো উপস্থিতি বুঝতে পেরে তাসফি মাথা তুলে চাইল। নিস্তব্ধর গম্ভীর মুখখানা অবলোকন করতেই তাসফি চট করে উঠে দাঁড়ালো। এই লোকের জন্য কোথাও বসেও শান্তি পাচ্ছে না, ভারী মুশকিল হলো তো। তাসফি ক্লাস থেকে বের হতে গেলে নিস্তব্ধ বাধা দিয়ে তার সামনে এসে দাঁড়ালো। তাসফি তার ডান পাশ দিয়ে বের হতে গেলে নিস্তব্ধ তার বাম হাত দিয়ে সে স্থান বন্ধ করে দিল।
বাম পাশ দিয়ে বের হতে গেলে নিস্তব্ধ তার ডান হাত উঁচিয়ে একই কাজ করলো। তাসফিন নিস্তব্ধর দিকে বিরক্তি নিয়ে চাইল। নিস্তব্ধ এক ভ্রু উঁচিয়ে চাইলেও মুখে বলল। কথা বলবেন না ম্যাডাম? তাসফি নিস্তব্ধ চোখের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। নিস্তব্ধর হাত ঢিলে হয়ে পড়তে তাসফি চট করে পাশ দিয়ে বেরিয়ে এলো। নিস্তব্ধ তার পিছু ডাকলো। এ যে ম্যাডাম, শুনুন তো। তাসফি তাকে ভেঙচি কেটে চলে গেল। মনে মনে বাঁকা হেসে বলল, ডক্টর সাহেব, আপনি যতই এই তাসফিকে ধরতে চেষ্টা করেন না কেন, সে তো এত সহজে ধরা দিবে না। প্রশ্নই আসে না। নিস্তব্ধ শক্ত চোখে তাকিয়ে ঠোঁট কামড়ে বলল, সবসময় আপনার এই ট্রিক্স কাজে লাগবে না মিসেস নিস্তব্ধ। স্যার, আমার সব দুর্বলতা তো আপনি জানেন না, তবে কি করে তা ক্ষণে ক্ষণে কাজে লাগবেন শুনে। তবে ব্যাপারটা ইন্টারেস্টিং, আই লাইক ইট। তাসফি আজ বাড়ি ফিরতেই তার দাদি কমলা বেগম আহাজারি শুরু করলেন। অমন সুন্দর পোলাডারে সারিস না রে মাইয়া, পরে পস্তাইবি রে, কত সুন্দর পোলাডা। আর তাসফি বিরক্ত হয়ে নিজের ঘরে দাঁড় দিল। দাদির এক প্যাচাল শুনতে শুনতে সে অসহ্য। তাসফি ফ্রেশ হয়ে ওয়ার্ড্রপের কাছে গেল। মনটা একটু খারাপ হলেই তার বাবার চিঠিগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আজ তাসফি ভুলবশত হয়তো বেলকনির দরজাটা না লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। সেদিনের আবজা অবয়বের সুদর্শন যুবকটি পুনরায় এসে অর্ধরাত কাটিয়ে দিল শিমুল গাছের নিচে দাঁড়িয়ে তার প্রেয়সীর সুন্দর মুখখানা অবলোকন করতে করতে। কখন রাত 2টো পেরিয়ে 3টে বাজতে চলল তার হদিশ নেই। ভয়ের দরুন মেয়েটা রুমের লাইট জ্বালিয়েই ঘুমায়। অবশ্য এতে তার সুবিধাই হয়, ব্যালকনিতে কোনো রেলিং নেই, কোমর সমান রেলিং গাঁথা। সে চাইলেই নিঃশব্দে ভেতরে ঢুকতে পারে, তবে সে তা করবে না। কি দরকার লুকিয়ে সব করার? যা করার সামনাসামনি করবে সে তো ভীতু নয়। তার ভেতরকার সত্তা বিদ্রুপ করে বলল, ভীতু নয় দেখে তো তুমি এভাবে চোরের মতো তাকে লুকিয়ে দেখতে আসো। সাহস থাকলে সামনে গিয়ে দেখা দাও। ভীতু যুবক। সুদর্শন যুবকটি তাকে ভীষণ করে শাসায়। চুপ। সন্ধে নামার পর মুহূর্ত। উজ্জ্বলমান আকাশটা অন্ধকারে তলিয়ে গিয়েছে। আজ চাঁদ মামার দেখা পাওয়া মনে হচ্ছে বড়ই দুর্বল, কারণ আকাশে মেঘগুচ্ছ করে নিয়েছে তাদের দখলদারি সময়টাতে চাঁদ তারার দেখা দেওয়া যে মানা। নিস্তব্ধ কেবলে ওসমান ভিলায় পা রেখে নিজের রুমে যাওয়ার তাগিদে কদম বাড়াচ্ছিল। তাতে ব্যাগরা দিলেন অনিমা বেগম। দাঁড়াও। নিস্তব্ধ ভ্রু কুঁচকে দাঁড়িয়ে পড়ল, বলল, যা বলার দ্রুত বলো মা। অনিমা বেগম নির্লিপ্ত কণ্ঠে শুধালেন, তোমার বাবা তোমার রুমে ডিভোর্সের পেপার রেখে এসেছে, সাবধানে তাতে সাইন করে তাসফির কাছে পাঠিয়ে দিও। নিস্তব্ধ এগিয়ে গিয়ে পেছন থেকে মাকে আলতো জড়িয়ে ধরল। বাঁকা হেসে বলল, কিন্তু আমি তো আমার বউকে ডিভোর্স দেবো না মা, তোমাদের তো আগেই বলেছে। সো কোথাও সাইন করার প্রশ্ন উঠছে না। অনিমা বেগম ছেলেকে নিজের থেকে ছাড়িয়ে শক্ত কণ্ঠে বললেন। তুমি কি ভেবেছো তোমার কথা মতো হবে সব? নিস্তব্ধ ভাবলেশীন কণ্ঠে শুধালো, অবশ্যই, আমি যা বলবো করব তাই তো হবে, তাই না মাই ডিয়ার মাদার? আফটার অল বউটা তো আমার। বলি নিস্তব্ধ স্মিত হেসে দোতলায় সিঁড়ি পেয়ে উঠে গেল। পেছন থেকে অনিমা বেগম শক্ত কণ্ঠে চেঁচিয়ে বললেন, তবে এতদিন বউয়ের প্রতি এই দরদ কোথায় ছিল তোমার? নিস্তব্ধ যেতে যেতেই নির্লিপ্ত কণ্ঠে বলল, সিন্ধু কি বন্দি ছিল তো মা, হঠাৎ বের হয়ে আসলো, আমারতে কি দোষ বলো তো? মোড়ের দোকানটায় আজও বসেছে বন্ধুদের আড্ডা। সৃজন কৌতুক করে বলল, তাহলে আমাদের নিস্তব্ধ বাবুকে এখনও বুঝি কেউ রিজেক্ট করার সাহস রাখে? অনুভূতি কেমন বলতো বন্ধ? নিস্তব্ধ বাঁকা হেসে বলল, কেউ নয়, অনলি ওয়ান পার্সন অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ। সৃজন আবারও উপহাস করে মুখ দিয়ে আফসোসের সুর তুলে বলল, এখনও বউয়ের সাথে বাসরটাও সারতে পারলি না দোস্ত, তার আগেই তোকে রিজেক্ট করলো। ইস, কলিজায় রাগে রে বন্ধু। এই আমাকে দেখ না, এক বাচ্চার বাপ, কি যে মজা রে ভাই। নিস্তব্ধ এবার চোখ পাকিয়ে তাকালো ওর দিকে। সৃজন এবারে গম্ভীর কণ্ঠে বলল, ওকে, বাট তুমি কি এখনও বলতে চাও বউয়ের প্রতি তোমার মনে কোনো প্রেম নেই? বলো। নিস্তব্ধ বাঁকা হাসলো সৃজনের প্রশ্নে। উত্তর না দেওয়ায় সৃজন নিস্তব্ধর চোয়াল বরাবর মারলো এক খুশি। নিস্তব্ধ তারপরেও হাসছে। মাহিন দাঁত কিরমির করে বলল, শালার হাসির ব্যায়াম উঠেছে। এই সুজন, ওরে একটা প্রেসক্রিপশন লিখে দিস তো। সুজন সিগারেটের ধোঁয়া শূন্যে মিলিয়ে দিতে দিতে নিস্তব্ধর উদ্দেশ্যে আরেকটা সিগারেট এগিয়ে দিতে বলল, বুঝলাম না বন্ধু, সিগারেট খাও, নাও। নিস্তব্ধ বিরক্তির স্বরে বলল, খাই না। সুজন আহাজারি করে বলল, সে কি বলেন গুরুজি? সেদিন একটা না এক প্যাকেট সিগারেট নিজে শেষ করেছেন আপনি, এখন বলছেন
আপনি সিগারেট খান না? এটা তো বিশ্বাসযোগ্য নয় গুরুজি। নিস্তব্ধ সুজনের দিকে মুচকি হেসে তাকালো, আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। সুজন বুঝতে পারলো এই মুচকি হাসির লক্ষণ বেশি ভালো নয়। কি ব্যাপার ভাই, তুই আমার দিকে এভাবে এগিয়ে আসছিস কেন? আমি কিন্তু তোর বউ নই। সো কন্ট্রোল ইয়োর সেলফ দোস্ত। বাকিটা সুজনের বলা হলো না। নিস্তব্ধ সুজনের পিঠে দিল এক থাপা। সৃজন আর মাহিন সুজনের অবস্থা দেখে কুটি কুটি হাসতে লাগলো। তখন বোধহয় ঘড়িতে সময় 1টার বেশি। নিস্তব্ধ নিকষ কালো অন্ধকার রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক। কোথাও হঠাৎ হঠাৎ পচা ডোবায় ব্যাঙ ডাকছে তার নিজস্ব ভাষায়। দীর্ঘ ওটির শেষে নিস্তব্ধ ক্লান্ত ভঙ্গিতে বাসায় পৌঁছে নিজ রুমে ঢুকলো। বন্ধুদের আড্ডার মাঝে ফোন এসেছিল হসপিটাল থেকে। নিস্তব্ধ রুমে ঢুকে চারিপাশ তাকালো। কেমন জনমানবহীন রুমটা উত্তপ্ত মরুভূমির ন্যায় খাকা করছে। নেই আগের মতো কোনো চঞ্চলতার ছোঁয়া, নেই কোনো হাসির উৎস, নেই তার ঝগড়া করার সঙ্গী। রুমটা কেমন হাহাকার করছে তার একমাত্র বউয়ের না থাকার বেদনায়। বউ ছাড়া এই কদিন তার জীবনটা কেমন পানসে পানির মতো লাগছে। এক টুকরো শান্তি নেই হৃদয়ে। নিস্তব্ধ হাতের ঘড়িটা খুলে রাখলো ড্রেসিং টেবিলের সামনে। গায়ে থাকা অ্যাপ্রনটা খুলে ছুঁড়ে মারলো বিছানার দিকে। অতঃপর রিমোট হাতে এসির পাওয়ারটা আরও কমিয়ে দিয়ে সোফায় গা এলিয়ে বসলো। দু হাতে চুলগুলো মুঠো করে ধরে সোফায় রেলিংয়ের উপর দিয়ে মাথাটা এলিয়ে দিল। প্রচণ্ড গরম লাগছে তার। এসির পাওয়ার কি আর একটু কমানো উচিত? এই ঠান্ডায়ও কাজ হচ্ছে না। তার কপালে জমা হয়েছে বিন্দু বিন্দু ঘামের কণা। আজ কি আকাশটা মেঘলা? বৃষ্টি হবে কি? বৃষ্টিতে ভিজে তার বোধহয় একটু জ্বর টর বাঁধানো উচিত। তাতে পরীক্ষা করে দেখা যেতে পারে মেয়েটার মনে তার জন্য একটু মায়াদয়া আছে কিনা। না, মনে হচ্ছে এবারে বৃষ্টিতে ভেজার আগে তার জ্বরটা বোধহয় এমনিতেই এসে যাবে। উঠে তোয়ালে নিয়ে স্তব্ধ চলল ওয়াশরুমের দিকে। ঝর্ণা দিয়ে ঝিরিঝিরি পানির ফোঁটা তার গাল চোয়াল বেয়ে নেমে পড়েছে ছন্দের গতিতে। নিস্তব্ধ আয়নার দিকে তাকালো। পেশিবহুল হাত, সুগঠিত বক্ষ, মিশ্রণ উদর, কোনো কিছুই কি মেয়েটার চোখে বাঁধে না? নিজের সৌন্দর্য দেখে তার নিজেরই হিংসা হয়। এই সুন্দর রূপ যৌবন দেখে কি মেয়েটার মনটা কি একটু গলে না? তার ভেতরকার সত্তা তাকে বিদ্রুপ করে বলে, তুমি কি মেয়েটার গোলাগোল ফোলা ফোলা মুখশ্রী, সুরুচিকর নাক, স্ট্রবেরির মতো ঠোঁটজোড়া বাঁকানো সুডৌল কোমর, রমণীর অপরূপ সৌন্দর্য দেখে তার প্রেমে মত্ত হওনি? নিস্তব্ধ বাঁকা হাসে। তার ভেতরকার সত্তা আবারও বিরক্তির স্বরে বলে ওঠে, কি হলো? জবাব দাও। তুমি কি তার প্রেমে মত্ত হওনি? নিস্তব্ধ তার পুরো ঠোঁট জোড়া নাড়িয়ে ফিসফিস করে জবাব দেয়, হতে পারে। তার ভেতরকার সত্তা রাগে চিরবিরিয়ে উঠে বলে, তার মানে তুমি আমায় এখনো শিওর করবে না, তাই তো? আচ্ছা, তোমার সমস্যাটা কোথায় বলো তো? গাছেরও খাও, তলারও কুড়াতে চাও। এই আমায় ধোঁয়াশায় রেখে তুমি কি পাও বলো তো? নিস্তব্ধ হেসে ঠোঁট নাড়িয়ে ফিসফিস করে বলল, আনন্দ পাই। তুমি খুব ইন্টারেস্টিং একটা পার্ট, বুঝলে? কিছু চমৎকার অনুভূতি কি সহজে স্বীকার করা যায় বলো? স্বীকারোক্তির জন্য দরকার যোগ্য ব্যক্তির সঙ্গে সঠিক সময়, সেই সময়ে ঠিকই তুমি ধোঁয়াশামুক্ত হবে। আর তা মনে হয় খুব শীঘ্রই। বিছানায় গিয়ে নিস্তব্ধ তার বইয়ের ওড়না খানার ঘ্রাণ নিয়ে চোখ বুঝল। আবেশে তার চোখে ঘুম ধরা দিল। ভোর তখন 6টা। পাখির হালকা কিচিরমিচির চারিপাশে। সূর্যিমামা পূর্ব আকাশে উকি দিয়েছে কিছুক্ষণ আগে। ফোনের রিংটংয়ে দীর্ঘক্ষণের তন্দ্রাচ্ছন্ন হলো তার। বিরক্তি নিয়ে ফোন তুলতে ওপাশ হতে শুনতে পেল এক ভরাট পুরুষনালী কণ্ঠস্বর, গুড মর্নিং মিস বাসন্তী। হঠাৎ এমন আপনি সম্মেলন আবার পুরোপুরি ঘুম ছুটে দিল তার। চোখ পিটপিট করে উঠে বসলো সে। কিছু সেকেন্ড মস্তিষ্ক খাটিয়ে চেনার চেষ্টা করলো কণ্ঠের মালিককে। অতঃপর ভ্রুযুগল কুচকে ওপাশের করা শুভবার্তার জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করলো, তুমি আমার নাম্বার পেলে কোথায়? মাহিন দুষ্টু স্বরে বলল, আপনার কাছে এই মানব তো নাম্বারখানা চেয়েছিল, কিন্তু আপনি তো দিলেন না, তাই ফোনের মালিক নিজেই বহু কসরত করে নাম্বারখানা জোগাড় করলো। আচ্ছা, তা আমার নাম্বার দিয়ে আপনার কি কাজ? এই যে এখন কাজ করছি। বাসন্তী কৌতুক করে বলল। তো এই কাজটা করার কি প্রয়োজন? মাহিন দুষ্টু হেসে বলল, কি যে বলেন না, হবু বউয়ের খোঁজ তো নিতেই হয়, সময়টাকে একটু কাজে লাগানো উচিত। বাসন্তী গম্ভীর কণ্ঠে বলল, কিন্তু তুমি ভুল পথে তোমার সময়টা কাজে লাগাচ্ছ। সঠিক পথে সন্ধান করে সেথায় যাও আর সময়কে কাজে লাগাও।
বলে সে খট করে কলটা কেটে দিল। বাসন্তীর বুক ধুকপুক করছে। মাহিন ফোন কাটতেই অজানা আশঙ্কায় তার বুক কেঁপে উঠল। পুনরায় সে কোনো ভুল করতে যাচ্ছে না তো? মাহিনকে কি তার থামানো উচিত? ছেলেটার প্রতি তার কেমন মায়া কাজ করে? কি জন্য এই মায়ের জন্ম? আদিত্য কি এর কোনো ব্যাখ্যা আছে? কলেজের পেছনের দিকটায় বসে আড্ডা দিচ্ছে তাসফিরা। পেছনের একটা দিঘিও আছে, তাতে স্বচ্ছ হালকা সবুজ পানি। উত্তরে বাতাসে দিঘির পানি থই থই করে। ঢেউগুলো আস্তে ধীরে প্রবাহিত হয়। কখনো অদূরে কোথাও বাঁশের পাতা উড়ে এসে পড়ে দিঘির জলে। আড্ডার এক ফাঁকে আশা মাইকিং করার মতো করে নিজের ব্যাগ থেকে একটা খাতা বের করে রোল পাকিয়ে মুখের সামনে ধরে বলল, গাইস, তোমরা কি বিশ্বাস করো এই যে আমার সামনে যে সুন্দরী রমণীটি বসে আছে সে একজন বিবাহিত মহিলা? আরাধ্য আর সুনিধি ট্যাপ ট্যাপ করে চাইলো তাসফির পানে। হালকা চেঁচিয়ে অবিশ্বাস্য স্বরে বলল, কি অসম্ভব? তাদের এ কথা মোটেও বিশ্বাস হচ্ছে না। কি করে বিশ্বাস হবে? নাকে নেই নাকফুল, হাতে নেই চুড়ি, বিয়ের কোনো স্যাম্পলই তো নেই রমণীর মাঝে, তবে বিশ্বাস হবে কেমন করে? ওদের এভাবে তাকানো তাসফি একটু জড়সড় হয়ে বসলো। আশা এবারে ঠোঁটা আঙ্গুল দিয়ে ওদের চুপ করার ভঙ্গিমা করে বড়দের মতো করে গম্ভীর কণ্ঠে বলল, হুস, তবে সাবধান, এই খবর কেউ যেন না জানে, জানলেই সর্বনাশ। আরাধ্য আর স্বর্ণিধি আশার এমন ভঙ্গি দেখে কুটকুট করে হাসল। তাসফি আশার বাহুতে চাপড় মারল। আশা তাতে পাত্তা দিল না, আবারও সিরিয়াস কণ্ঠে বলল, এমনকি এই মহিলার কাছে নাকি তার বরের কোনো ছবি পর্যন্তও নেই, আর না তো বলছে তার বরটা আসলে কে। স্বর্ণিধি অবাক হয়ে বলল। তাসফি ইতস্তত করে বলল, অনুভব শেখ। আরাধ্য ঠাট্টা করে বলল, এই তাসফি, সত্যি করে বলতো, বিয়ে হয়েছে তো নাকি ঢপ মারছিস? তাসফি বিরক্তি নিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, তোরা আমার দিকে এমন করে তাকিয়ে আছিস কেন? আজব। আর বিয়ে নিয়ে কি কেউ মিথ্যে বলে নাকি? স্বর্ণিধি বলল। তাসফি নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, ওগুলো পড়তে আমার ভালো লাগে না, তাই পড়িনি, সিম্পল। আরাধ্য তাসফিকে জেকে ধরে বলল, ঠিক আছে, মানলাম বিয়ে হয়েছে, এবার তোকে আমাদের দুলাভাইয়ের সঙ্গে দেখা করাতেই হবে। এই কথার সাথে আশা আর স্বর্ণিধিও সায় দিল। তাসফি পড়ল বিপদে। এবার সে কি করবে? তাসফি আশার দিকে রাগে কটমট করে তাকালো। আশা তার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। আশার চোখগুলো যেন বলছে, এবার দেখ কেমন মজা। আমায় দুলাভাইকে আজ পর্যন্ত দেখার সুযোগ দিল না, এবার বোঝো মজা। চারদিকে কেমন আধারে ঘনিয়ে আসতে শুরু করেছে। আজকাল দিনগুলো বড্ড স্যাঁতস্যাঁতে। যখন তখন আকাশ ঝাঁপিয়ে জলকণা পড়তে শুরু করে, তার হদিস বলা ভারী মুশকিল। তাসফি দ্রুত চেষ্টা করছে কলেজ থেকে বের হতে। প্র্যাকটিক্যাল থাকার দরুন আজ একটু দেরি হয়ে গেল বোধহয়। সন্ধ্যা নেমে এসেছে প্রায়। চারপাশ কেমন আলো আধারের গোলক ধাঁধা সৃষ্টি করে রেখেছে। করিডোরটাও কেমন নীরব। চারপাশে কোনো শিক্ষার্থীর দেখা নেই। অবশ্য এই সময় থাকবেই বা কেমন করে? চারপাশে কেমন যেন ঘা ছমছমে ভাব। সাহসী হলেও তাসফির চারপাশটা এমন গুমট ভাব দেখে গা কেমন শিউরে উঠছে। ওরা তিনজন থাকলে তার এতটা ভয় লাগতো না, কিন্তু ওরা আগেই বেরিয়ে গিয়েছে। তার উপর কিছুক্ষণ আগের কঙ্কালগুলো দেখার পর থেকে মনে হচ্ছে সেগুলো তার পিছু পিছু আসছে। হঠাৎ পেছনে কিছু পড়ার শব্দ পেল মনে হয়। তাসফি ভয়ে শিউরে উঠল। তাসফি ভয়ে ভয়ে নিজের ঘাড় ঘুরিয়ে দেখল কেউ নেই। উফ! তাসফি দ্রুত হাঁটার গতি বাড়িয়ে দিতে চেষ্টা করল, তবে কেন যেন তা হচ্ছে না। করিডোরটা পেরোতে পারলেই সে বাঁচে। তার উপর তাসফিকে আশাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য ভয়ও দেখিয়েছিল তখন। এখানে নাকি এক শিক্ষার্থী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, কিন্তু তাসফি তখন ওদের কথা পাত্তা দেয়নি। এখন মনে হচ্ছে ওদের কথা না শুনে ভুলই করেছে। করিডোরটাও হঠাৎ এত বড় হয়ে গেল কি করে? পথ যেন ফুরোতেই চাইছে না। 3 তলা থেকে 2 তলার সিঁড়ির নিকট আসতেই কেউ তাকে পেছন থেকে ঝাপটে ধরল। তাসফির আত্মা তখন খাঁচা ছাড়া। চিৎকার করলেও তার মুখ দিয়ে আওয়াজ বাইরে বের হতে পারল না, শুধু শব্দেই বের করল, কারণ তার হাত ব্যতীত মুখ চোখ সবই বেঁধে দেওয়া হয়েছে। রাত তখন 8টা প্রায়। ওসমান ভিলায় ফোন এলো তাসফির মেজো চাচির। তাসফি কি আপনাদের বাড়ি গিয়েছে বিয়ে সাহেব? মেয়েটা এখনো বাড়ি ফিরেনি।
ওসমান ভিলার সন্ধ্যার পরের পরিবেশটা কেমন আজ থমথমে। তাসফির বাসায় না ফেরার খবর শুনে সকলের মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। চিন্তায় কাহিল তাদের মুখভঙ্গি। তার মাঝে মেজ বউ ইনায়া শুধু ঢং বলে আদিক্ষেতায় মুখ বাঁকাচ্ছে, তবুও আড়ালে। তবে তা কেউ আমলেও নিচ্ছে না। মেজো চাচি যখন বলল তাসফি বাসায় ফেরেনি, তারা ভেবেছিল হয়তো কোনো বান্ধবীর বাসায় গিয়েছে। কিন্তু দুশ্চিন্তা তাদের কমার বদলে বাড়তে শুরু করলো যখন সবাই একে একে তাসফির নম্বরে ফোন করতে শুরু করলো। ফোন নট রিচেবল বলছে। যতবার ফোন দেওয়া হচ্ছে মহিলা অসহ্য কণ্ঠটির একই বাক্য শুনতে তাদের আর ধৈর্য কুলাচ্ছে না। মহিলার কণ্ঠস্বর সুন্দর, মোটেও অসহ্য বা কর্কশ কোনোটাই নয়। তবু দুশ্চিন্তার সময় সেই মিষ্টি কণ্ঠস্বরও মাঝে মাঝে সবার কাছেই অসহ্য। বাসন্তীর কাছে আসার নাম্বার ছিল, একবার দিয়েছিল তাকে তাসফি। সে দ্রুত ফোন লাগালো তাকে। প্রথমে আশা বাসন্তীকে চিনতে পারল না, তাসফির ননদ বলায় বুঝতে পারল। সেদিন তাসফিদের বাসায় দেখেছিল সে বাসন্তীকে। আশা জানলো কই না তো, তাসফি তো তাদের সঙ্গে আসেনি, ও তো প্র্যাকটিক্যাল ক্লাস করতে থেকে গিয়েছিল। এতক্ষণে তো বাসায় ফিরে যাওয়ার কথা। আশার মাঝেও চিন্তারা ভর করে বসলো। আশা পড়ল চিন্তায়, এতটা সময় হয়ে গেল তার বান্ধবী এখনও বাসায় ফিরল না। কোনো বিপদে পড়ল না তো? সবার তখন আক্কেল গুরুম অবস্থা। নিলয় সাহেব বের হলেন পুলিশ স্টেশনে খবর দিতে। কি করবে, কোথায় খুঁজবে তারা ভাবতে পারল না। 8টা গড়িয়ে 9টার কাছাকাছি। ফোন বন্ধ করে একটা মেয়ে এতক্ষণ বাড়ির বাহিরে থাকবে তার প্রশ্নই ওঠে না। তাসফির ক্ষেত্রে তো নয়ই। মেয়েটা আগে কখনো এমন করেনি। নির্ঘাত কোনো বিপদে পড়েছে। অনিমা বেগম এই মুহূর্তে হসপিটালে থাকা ছেলেটাকে ফোন না দিয়ে কোনো উপায় দেখছে না। নিলয় সাহেব একা একা বা কী করবেন? অনিমা বেগম নিস্তব্ধকে বারবার ফোন দিয়ে লাভ হচ্ছে না। ছেলেটা ফোন ধরছে না। অনিমা বেগম হতাশ হয়ে ফোন রেখে দিলেন। বাসন্তী জিজ্ঞেস করলো, কি হলো মা? অনিমা বেগম হতাশ কণ্ঠে বললেন, কল তুলছে না নিস্তব্ধ। দাদুকে ঘরে শুইয়ে রাখা হয়েছে। তাসফির খবর শুনে তার প্রেশার বেড়ে গিয়েছে। এমনিতেই তার হাই প্রেশার। আয়শা চট করে বলল, মা, নিস্তব্ধর বন্ধুদের তো খবর দেওয়া যেতে পারে, ওরা যদি কিছু একটা করতে পারে। বাসন্তী বলল, হ্যাঁ ঠিক বলেছো। ওদের সবার নম্বরই বাসন্তীর কাছে ছিল। সে প্রথমেই সুজনের নম্বরে কল দিল, কিন্তু কাজ হলো না। সুজনও নিস্তব্ধর মতো ফোন তুলছে না। বারবার দিয়েও ব্যর্থ হলো। আয়শা আশ্বাস দিয়ে বলল, কোনো ব্যাপার নয়, সৃজনকে কল দাও। বাসন্তী সৃজনের নম্বরে কল দিল, কিন্তু সে জানালো তারা আজ বিকালে গ্রামের বাড়িতে এসেছে। বাসন্তী কাঁদো কাঁদো চোখে সবার দিকে চাইল। ওই যে কথায় আছে না, বিপদ যখন আসে চারিদিক থেকে একসঙ্গে এসে ঘিরে ধরে। অনিমা বেগম বললেন, মাহিনকে একটা ফোন দে না। বাসন্তী হালকা ইতস্তত মুখ করে মাহিনকে ফোন দিল। এবারে ওপাশের ফোন রিসিভ হলো। পারুল ধরেছে ফোন। ওপাশে পারুলের কণ্ঠ শুনে বাসন্তী আরো জড়সড় হয়ে বলল, তোমার ভাইয়াকে একটু দেওয়া যাবে পারুল? একটু দরকার ছিল। পারুল তার হবু ভাবির কণ্ঠ শুনে খুশিতে আত্মহারা। চিৎকার করে মাহিনকে ডেকে বলল। মাহিন নিজের রুমে কি যেন করছিল। ওর চিৎকার শুনে বেরিয়ে এসে পারুলের মাথায় টোকা দিয়ে ফোনটা নিল। মাহিন ফোন ধরে দুষ্টুমি করে বলল, কি ব্যাপার বাসন্তী সুন্দরী, আজ নিজে থেকে আমায় ফোন করলে যে? এবারে ওপাশে মাহিনের কণ্ঠ শুনে যেন হাফ ছেড়ে বাঁচল সে। বাসন্তী কণ্ঠে বিষাদ মিশিয়ে বলল, তোমার ফাজলামো রাখো মাহিন। মাহিন কিছুটা চিন্তিত হলো। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাসন্তী, কাঁদছেন কেন? গলাটা কেমন ভার ভার লাগছে। বাসন্তী প্রশ্রয় পেয়ে আরো গলে গিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, তাসফিকে পাওয়া যাচ্ছে না মাহিন। মাহিন আশ্চর্য হয়ে বলল, পাওয়া যাচ্ছে না মানে? কলেজ থেকে এখনো বাড়ি ফেরেনি। ওর বন্ধুদের কাছে ও খোঁজ নিয়েছি, ওরা বলেছে কিছু জানে না। মাহিন চিন্তিত হয়ে বলল, নিস্তব্ধকে জানিয়েছেন? না ভাই, ফোন তুলছে না তো। আচ্ছা আমি দেখছি, আপনারা টেনশন করবেন না, জলজান্ত মেয়েটা তো উধাও হয়ে যাবে না। মাহিন বাসন্তীর উদ্দেশ্যে আরেকটু আদুরে স্বরে বলল, আপনি একদম টেনশন করবেন না বাসন্তী, রিল্যাক্স, আমি দেখছি ব্যাপারটা। মাহিন নিস্তব্ধকে কল করলো, কিন্তু ফোনটা রিসিভ হলো না। রিসিভ হবেই বা কেমন করে? নিস্তব্ধ ফোনের কাছেই নেই। রাতের পার হলো আরও কিছুটা সময়। নিস্তব্ধ আর সুজন দুজনেই মাত্র ওটি থেকে বের হলো। নিস্তব্ধ ক্লান্ত ভঙ্গিতে হেঁটে নিজ চেম্বারে গিয়ে চেয়ারে গা এলিয়ে দিল। ফোনটা হাতে নিয়ে ফোনের প্রাইভেট খুলতে মুহূর্তে সশব্দে তার ফোনটা বেজে উঠল। মাহিনের ফোন। মাহিন ওপাশ থেকে জিজ্ঞেস করলো, তুই কোথায় ভাই? নিস্তব্ধ হসপিটালে বলতেই ওপাশ থেকে মাহিন শুধু বলল, আমি আসছি। এরপরই কেটে দিল। নিস্তব্ধ অবাক হলো। ফোনে নোটিফিকেশন চেক করে দেখলো বাড়ি থেকে অনেকগুলো কল এসেছে। সে ভারী অবাক হলো। নিস্তব্ধ বুঝতে পারলো না হঠাৎ কি হলো। ফোন দিতেই যাবে তখন সুজন দৌড়ে এলো, বলল,
এই বাসন্তী আপার তো অনেকগুলো মিসড কল উঠে রয়েছে, কি হয়েছে বলতো? নিস্তব্ধ আরও চিন্তিত হয়ে পড়ল, বলল, হ্যাঁ তাই তো দেখছি। ওয়েট, আমি গল্প করে দেখছি হঠাৎ কি হলো। নিস্তব্ধ কেন অজানা বিপদের আশঙ্কা করছে। সন্ধ্যা থেকেই তার মনটা কেমন অস্থির অস্থির লাগছিল। নিস্তব্ধ ফোন করতেই অনিমা বেগম ফোন ধরলেন। নিস্তব্ধ চিন্তিত কণ্ঠে বলল, কি ব্যাপার মা, হঠাৎ এতগুলো মিস কল? এর প্রবলেম? অনিমা বেগম আতঙ্কিত কণ্ঠে বলল, তাসফিকে সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না নিস্তব্ধ, ফোন বন্ধ, এখনো বাড়ি ফেরেনি। নিস্তব্ধ উত্তেজিত হয়ে বলল, কি বলছো কি মা? ও তো কোনো 5 বছরের ছোট বাচ্চা নয় যে মেলায় হারিয়ে যাবে। এর আগেও রাতে যাতায়াত করেছে সে। তোমাদের কোনো আইডিয়া আছে কি বলছো তোমরা? রাত 10টা বাজতে চললো আর তোমরা বলছো সে এখনো বাসায় ফেরেনি। মা তোমরা কান খুলে শুনে রাখো, আমার বউয়ের কিছু হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তোমাদের সবাইকে আমি দেখে নেব। নিস্তব্ধর ফোন কাটার পরে অনিমা বেগম আরও হতাশ হয়ে পড়লেন। ছেলেটা তার আরও উত্তেজিত হয়ে পড়ল। সুজন নিস্তব্ধকে শান্ত করার চেষ্টা করলো। নিস্তব্ধ আরও উত্তেজিত হয়ে পড়ল। কি শান্ত হব বলো? তুই ভাবতে পারছিস যদি কোনো বড় সড়ো বিপদে পড়ে থাকে? সন্ধ্যা থেকে এখনো বাড়ি ফেরেনি। পুচকে মেয়েটা নিজেকে সর্বসর্ব ভাবতে শুরু করেছে। বেশি ডানা গুছিয়েছে। ওর ডানা যদি আজ না ছাটিয়েছি আমি। নিস্তব্ধ ফোন করলো তার চেনা এক ভাইকে। তাকে বলল, যে করি হোক তার দেওয়া ফোনে লোকেশন ট্র্যাকিং করতে। অতপর গা থেকে অ্যাপ্রন খুলে ছুঁড়ে ফেলে ফোন পকেটে ঢুকিয়ে দ্রুত গাড়ির চাবি নিয়ে বাইরে। সুজন পেছন থেকে চিল্লিয়ে বলল, কোথায় যাচ্ছিস? আমিও আসছি। এভাবে হাইপার হোস না ভাই। নিস্তব্ধর কর্ণে সুজনের কথাগুলো পৌঁছালো না। অন্ধকার এক রুমের মাঝে তাসফি কাতরাচ্ছে। প্রতি মুহূর্তে গা শিউরে ওঠা ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে এসেছে। তখন কেউ পিছু থেকে চেপে ধরায় ভয়ে তাসফি জ্ঞান হারিয়ে ফেলেছিল। ঘণ্টা খানেকের আগেই তার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরতে তাসফি চোখ পিটপিট করে তাকালো। চারদিকে অন্ধকার। বুঝতে অসুবিধা হলো না, ইতিমধ্যে রাত ঘনিয়ে এসেছে অনেকটা। তার হাত পা বাঁধা, কিন্তু এখন চোখ খুলে দেওয়া। তাসফি দেখতে পেল দূরে অবস্থিত ল্যাম্পপোস্টের আলো রুমটার জানালা দিয়ে প্রবেশ করছে। সেই আবছা আলোয় রুমের চারদিকে অবলোকনের পর তাসফি ভয়ে আতঙ্কে মূর্ছা গেল। এই বুঝি পুনরায় সে জ্ঞান হারাবে। কি ভয়ঙ্কর! চারদিকে লাশে লাশে সজ্জিত। এটা কোনো সাধারণ রুম নয়, এটা তাদের কলেজের মর্গ। চারদিকে লাশের বহর সাজানো। তাসফি চিৎকার করে উঠল, কিন্তু হায় আফসোস, ব্যতীত কোনো শব্দ তার মুখ দিয়ে বের হলো না। সে দাঁড়াতে পারছে না, তার পা বাঁধা, হাত বাঁধা, কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। ভয়ে কেঁপে কেঁপে উঠছে। অন্ধকারের সঙ্গে একা থাকায় তার ফোবিয়া আছে। মনে হচ্ছে এই বুঝি লাশগুলো জীবিত হয়ে ক্রমাগত তার দিকে এগিয়ে আসবে। তাসফি থেকে কেঁপে কেঁপে উঠছে, ফুপিয়ে কাঁদছে। সে খুব ভালো করে বুঝতে পারছে কেউ ইচ্ছা করে তাকে এইখানে রেখে গিয়েছে। যারা তাকে এখানে রেখে গিয়েছে তারা খুব ভালো করে জানে সে অন্ধকারে ভয় পায়। সঙ্গে আরও ভয় পাওয়াতে এই মর্গই যথেষ্ট। ভয়ে একদমই কাবু হতে চোখগুলো খুলে দিয়েছে। আতঙ্কে তাসফির প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড দুর্বিষহভাবে কাটছে। নিস্তব্ধ সিসি ক্যামেরার কাছে গিয়েও কোনো লাভ হলো না। ক্যামেরা নষ্ট। নিস্তব্ধ ভেবে পেল না ক্যামেরাগুলো হঠাৎ নষ্ট হলো কি করে। সিসি ক্যামেরার দায়িত্বে থাকা লোকটাকে জিজ্ঞেস করে জানতে পারলো এগুলো 2 দিন আগেই নষ্ট হয়েছে। কাল নতুনগুলো ডেলিভারি হবে। নিস্তব্ধ ভেবে পেল না এত বড় কেয়ারলেসভাবে এত বড় একটা হসপিটাল, কলেজ চলছে কেমন করে। 2 দিন যাবত সিসি ক্যামেরা নষ্ট, অথচ ঠিক করার তাগিদ নেই। নিস্তব্ধ কিছুক্ষণ লোকটার উপর চিল্লাফাল্লা করলো। তাকেই বা দোষ দিয়ে লাভ কি? দোষ তো অথরিটির। নিস্তব্ধ পিয়নকে জিজ্ঞেস করলো, আপনি সব রুম বন্ধ করার সময় ভালোভাবে চেক করেছিলেন তো? পিয়ন বলল, হ্যাঁ স্যার, কেউ নাই ভিতরে, আমি সব রুম চেক করে তবেই তালা মেরেছি। ওয়াশরুম চেক করেছে? জি স্যার। নিস্তব্ধ মাথা চেপে বসে পড়লো। নিস্তব্ধ নিজেকে এখন একটা অপদার্থ বলে মনে হচ্ছে। নিস্তব্ধর ফোন বেজে উঠলো। সুজনকে ইশারা করে তাকে ধরতে বলল। তার কিছুই ভালো লাগছে না। সুজন ফোন রিসিভ করে কথা বলল। ফোনের লোকেশন ট্র্যাক করা গেছে। ততক্ষণে মাহিনও চলে এসেছে কলেজে। লোকেশন জেনে নিস্তব্ধ ছুটলো গাড়ির দিকে। এবার হয়তো বউয়ের খোঁজ পাবে নিস্তব্ধ এই আশায়। নিস্তব্ধর সঙ্গে সুজন আর মাহিনও এলো। নিস্তব্ধ নিচে ড্রাইভ করতে লাগলো। গাড়ির স্পিড দেখে ওরা দুজনেই ভয় পেল কোনো অঘটন না ঘটে যায়। নিস্তব্ধ ইয়াসারের মাথায় তখন একটাই চিন্তা, যে করেই হোক তার বউকে সেভ করতে হবে। তা যেভাবেই হোক সে করবেই। তখন রাত 11টা পেরিয়ে গিয়েছে। নীরব হাইওয়ে রাস্তা ধরে নিস্তব্ধ দ্রুত বেগে তার গাড়িটা ছুটিয়ে চলেছে গন্তব্যের উদ্দেশ্যে। উদ্দেশ্যর গন্তব্য একটাই, তাসফি।
এদিকে অন্ধকার মর্গে তাসফির নিঃশ্বাস ক্রমেই বন্ধ হয়ে আসছে। তবে কি এখানেই এভাবে ছটফট করতে করতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে? নিস্তব্ধ রাত। ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ির শোষ শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ ঠাহর হচ্ছে না। এই রাস্তার চারিধারে ল্যাম্পপোস্টের আলোগুলো না থাকলে রাতের শহরটা মনে হতো কোনো ভূতের বাসভবন। লোকেশন অনুযায়ী নিস্তব্ধর গাড়ি এসে থামালো একটি শপিং মলের সামনে। ওরা দ্রুত সবাই গাড়ি থেকে বের হলো। নিস্তব্ধ আশেপাশে খুঁজতে লাগলো। সুজন চেঁচিয়ে উঠে বলল, দোস্ত, লোকেশন তো মনে হচ্ছে এই ডাস্টবিনের পাশেই দেখাচ্ছে। নিস্তব্ধ দৌড়ে সেখানেই গেল। সত্যি ফোনটা ডাস্টবিনের পাশেই পড়ে আছে। নিস্তব্ধ তা হাতে ধরল। ফোনটা এইভাবে নোংরার ভিতর রাস্তার মাঝে কি করে পড়ে থাকতে পারে? আশ্চর্য। সুজন বলল, এটা কোনো সংকেত নয় তো তৌসিফ? হতেও পারে যদি কিডন্যাপ হয়ে থাকে। তবে প্রমাণের জন্য তাসফিও ওর জিনিসপত্র ফেলে যেতেই পারে। নিস্তব্ধ আর মাহিন মাথা দুলিয়ে তিনজন আবারও গাড়িতে চড়ে বসল। ঝড়ের গতিতে নিস্তব্ধ গাড়ি চালিয়ে চলল, কিন্তু লাভ কিছুই হলো না। এদিকে যতদূর চোখ হাইওয়ের রাস্তা, পাশে কোনো বাড়ি ঘরের ছিটে ফোটাও নেই, আর না তো তাসফির ব্যবহৃত অন্য সব জিনিসপত্র। নিস্তব্ধ মনে প্রাণে চাইছে তার বউ যেখানেই যেন থাকে, সেফ থাকে। ওরা বুঝলো না কি করবে। নিস্তব্ধ গাড়ি থামিয়ে দিল। মাথা ফেটে যাচ্ছে তার চিন্তায়। মেয়েটা কদিনেই তার হাড় মাংস এক করে ফেলেছে। এই রকম চলতে থাকলে সে নিশ্চিত জিন্দা লাশ হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। নিস্তব্ধ গাড়ির স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে রাখল কিছু সময়। হঠাৎ কিছু মনে পড়তে নিস্তব্ধ আবারও গাড়ি ঘুরিয়ে নিল। মাহিন বলে উঠল। কিরে, গাড়ি ঘুলানি কেন? নিস্তব্ধ জবাব দিল না। তখন মাহিনের ফোনে আবারও কল এলো বাসন্তী। চিন্তিত কণ্ঠে বলল, খোঁজ পেল? মাহিন হতাশ কণ্ঠে জবাব দিল, না, তবে চিন্তা করবেন না, অবশ্যই পাবো, আমরা খুঁজছি। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। ওসমান বিলায় সবাই জাগ্রত, কারো চোখে ঘুম নেই। এই অবস্থায় গাড়ি বা ঘুম আসবে? অন্ধকার মর্গে হাত পা বাঁধা অবস্থায় বসে তাসফি বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছে লাশগুলো ক্রমেই তার দিকে এগিয়ে আসছে। তার দ্বারা বোধহয় আর চোখ দুটো খুলে রাখা সম্ভব নয়। তবে কি এখানেই তার জীবনের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে হবে? আর বুঝি তার ডাক্তার সাহেবের রাগে মুখখানা দেখার সৌভাগ্য হবে না, শাশুড়ি মায়ের আদরে ধমক খাওয়া হবে না, আয়শা ভাবি আর বাসন্তী আপার হাস্যকর কথা শোনা হবে না, নানির লজ্জাজনক কথা শোনা হবে না, আর দাদির আহাজারি শোনা লাগবে না, মেজো চাচির ভালোবাসা পাওয়া হবে না। আহা, আর কিছুই বুঝি আর তার সাদরে গ্রহণ করা হবে না। তার ডাক্তার সাহেবের ভালোবাসা পাওয়া বুঝি আর তার এ জনমে হবে না। আচ্ছা, পরবর্তী জনমে কি সে পাবে অহংকারী পুরুষটার ভালোবাসা? কি নিষ্ঠুর প্রকৃতি! তার ভাগ্যের উপরেই কেন সর্বক্ষেত্রে এই বিপদগুলো খণ্ডিত রয়েছে? প্রথমে মা, তারপর বাবা, আর এখন তার ডাক্তার সাহেব। এত যন্ত্রণা ভোগ করার চেয়ে বিপরীত মৃত্যুই কি তার জন্য বেছে নেওয়া উত্তম পন্থা নয়? বাবা তো বলেছে উত্তম পন্থা বেছে নিতে। এত এত কষ্টের চেয়ে মৃত্যুই কি যোগ্য উপায় নয়? একেবারে মৃত্যুবরণ করলে তো আর তার এই শারীরিক মানসিক কোনো কষ্টই তাকে ভোগ করতে হতো না। ইস! নিস্তব্ধ গাড়ি এসে থামালো পুনরায় পেশেন্ট মেডিকেল কলেজের সামনে। দ্রুত সিট বেল্ট খুলে নেমে এলো। পকেট থেকে ফোন বের করে গ্যালারি খুঁজে তাসফির লুকিয়ে তোলা একখানা ছবি বের করলো। গেটে থাকা দারোয়ানের কাছে এগিয়ে গেল তটস্থ কদমে। চাচাকে ছবি দেখি। চাচা, খুব মনোযোগ দিয়ে ভেবে তারপর বলুন তো, বিকেল থেকে এই পর্যন্ত এই মেয়েটাকে কি গেটের বাইরে দেখেছেন? কে বলল? দারোয়ান চাচান চিন্তিত মুখভঙ্গিতে বলল। নিস্তব্ধ আবারও জোর দিয়ে বলল, বিকেল থেকে খুব কম শিক্ষার্থী যাওয়া আসা করে। ভালো করে মনে করুন, আমার জীবন মরণের প্রশ্ন চাচা, এখন আপনি শেষ ভরসা। দারোয়ান চাচা একটু চিন্তিত হয়ে পড়ল। ডাক্তার সাহেবের জীবন মরণের প্রশ্ন? কে এই রমণী যার জন্য এত বড় একজন ডাক্তারের জীবন মরণের প্রশ্ন? সে চেনে এই ডাক্তারকে, অনেক ভালো মানুষ। হসপিটালে খরচ ব্যতীত কতদিন আগে তার এক আত্মীয় রুটি করেছিলেন নিজের ফিস না নিয়ে। তারা গরিব ছিল। আজকাল এমন বড় ডাক্তার গো উদার মন তো খুঁজে পাওয়া যায় না, তা খুবই দুর্লভ। দারোয়ান চাচা কিছুক্ষণ ভেবে বলল। নিস্তব্ধর মন মাঝারে একটু টুকরো আশার আলো উদয় হলো। মাহিন আর সুজনের দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে বলল, তার মানে তাসফি ভেতরেই আছে? সুজনকে বলল প্রত্যেক রুমের চাবি নিয়ে আসতে। আজ তাসফির প্র্যাকটিক্যাল ছিল 3 তলায়। অতঃপর ওরা 3 জন ছড়িয়ে পড়ল। এক একজন এক এক রুমে খুঁজতে লাগলো, কারণ পিয়নগুলো ফাঁকিবাজ হয়। তারা ভালো করে না চেক করে ভয়ে বলে চেক করেছি। তাদের মিথ্যা কথার জোরেই অনেক সময় অনেক মানুষকে ভুগতে হয়। এটা খুব খারাপ।
একটা অভ্যাস এই পিয়নদের। নিস্তব্ধ সুজন মাহিন প্রত্যেকটা রুম তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু তাসফির দেখা নেই। নিস্তব্ধ যে মনোবল নিয়ে কলেজের ভেতরে প্রবেশ করেছিল, প্রত্যেকটা রুম খোঁজার পরে তাসফিকে না পেয়ে সেই মনোবলটুকু হারাতে শুরু করেছে। ঘড়ির কাঁটায় রাত তখন 12টার ঘর পেরিয়ে গেছে অজান্তে, খুব সাবধানে। মাহিন খুঁজে খুঁজে দোতলার মর্গের দিকে এগুলো। মর্গে বা তাসফি কি করতে আসবে? তবুও কেন মন যেন এদিকেই আসলো। মর্গের বাহিরে আজ পাহারাদারও নেই, কি আশ্চর্য! সব এমন অদ্ভুত কেন? সিসি ক্যামেরা নষ্ট, এখানে পাহারাও নেই। সন্দেহটা একটু বেশিই হচ্ছে। মাহিন গুটি গুটি পায়ে দরজার কাছে এগোতেই হালকা গোঙানির আওয়াজ পেল। মাহিনের বুক ধক করে উঠল। চিৎকার করে ডাকলো সে নিস্তব্ধ আর সুজনকে। নিস্তব্ধ উঠে দাঁড়িয়ে আবারও দৌড়ে এলো সেদিকে। ওদের সবার চোখে মুখে উত্তেজনার ছাপ স্পষ্ট, তবে নিস্তব্ধর যেন তা একটু বেশি। সুজনের চাবি দিয়ে রুম খোলার দেরি করায় নিস্তব্ধ পছন্দ হলো না। সে নিজে সুজনের থেকে চাবি কেড়ে নিয়ে কাপা কাপা হাতে তালা খুলতে লাগলো। তবে কাপা হাতে খুলতে গিয়ে সুজনের থেকে তারই সময় বেশি লাগছে। তবুও ওরা কিছু বলল না। বন্ধুর মনের অবস্থা তারা খুব করে ঠাহর করতে পারছে। রুম খুলে ভেতরে ঢুকে পড়ল ওরা। সুজন সঙ্গে সঙ্গে চেনা থাকায় সুইচবোর্ড খুঁজে লাইট জ্বালিয়ে দিল। অন্ধকার মর্গেও আলোকিত হয়ে উঠল সাদা আলোয়। পাশে তাকাতেই নিস্তব্ধ থমকে গেল। চোখ মুখ বিধ্বস্ত অবস্থায় তা পড়ে রয়েছে ফ্লোরে, তার মুখ হাত পা বাঁধা। নিস্তব্ধ আর এক মুহূর্তও দেরি করলো না। সেকেন্ডের মাঝে ঝড়ের গতিতে দৌড়ে গিয়ে জাপটে জড়িয়ে ধরলো তার প্রিয়তমা অর্ধাঙ্গিনীকে। কাপা কাপা হাতে তাসফির মুখের কাপড় সরিয়ে দিল। চোখে মুখে অজস্র চুম্বন করলো তার পুরুষালী ওষ্ঠদয়ের সহিত। বউকে পেয়ে নিস্তব্ধর চোখ মুখ খুশিতে চিকচিক করছে। হাত পায়ের বাঁধন খুলে দিল। নিস্তব্ধ যেন তাসফিকে একদম বুকের মাঝে ঢুকিয়ে নেওয়ার পায়তারা করছে। ঢুকলেই বোধহয় ভালো হতো, তাহলে তো আর এভাবে হারিয়ে যেতে পারতো না। কেউ তার বউকে আর কষ্ট দিতেও পারতো না। হঠাৎ উষ্ণতা পেয়ে তাসফিও তার দুর্বল হাত দুটো উঠিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরার চেষ্টা করলো তার ডাক্তার সাহেবকে, তবে ততটা সফল হলো না। তাসফির গোঙানিতে নিস্তব্ধর হুঁশ ফিরল। হাতের বাঁধন একটু হালকা করে ধরল। নিস্তব্ধ আদরে স্বরে ডাকল, এই তাসফি, কি হয়েছে? কথা বলো বোকামে। তাসফি মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বলল, পানি পানি। নিস্তব্ধ সুজনের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, কিরে, গাধার মতো দাঁড়িয়েছিস কেন? শুনিসনি ও পানি খেতে চেয়েছে? নিস্তব্ধ তখনও তাসফিকে জড়িয়ে ধরে আছে। তাসফি দুর্বল চিত্তে নিস্তব্ধ চোখে মুখে হাতালো, কণ্ঠে দুর্বলতা নিয়ে বলল, আপনি এসেছেন ডক্টর সাহেব? নিস্তব্ধ তাসফির হাতকানা মুঠো পুড়ে বলল, এই তো আমি, দেখো কিচ্ছু হবে না তোমার বোকামে। তাসফি আরও কি যেন বলতে চাইলেও নিস্তব্ধ মুখ নিচু করল। তাসফি ভয়ঙ্কর কিছু অযাচিত বাক্য ছুড়ে দিল নিস্তব্ধর কর্ণে। তা শুনে নিস্তব্ধ একদম দীর্ঘ শীতল নদীর মতো শান্ত হয়ে গেল। নিস্তব্ধর মুখে হাসি ফুটল, তৃপ্তির হাসি। এই বাক্যই বুঝি শুনবার জন্য সে এত জনম কাল অপেক্ষায় ছিল। নিস্তব্ধ ফিসফিস করে বলল, কথা দিলাম আমার বোকা পাখি। সুজন পানি নিয়ে এলো। মাহিন আর সুজন দুজনে তাসফি আর নিস্তব্ধকে দেখে অদ্ভুত চোখে। কেউ কারো প্রতি ভালোবাসা প্রকাশ না করে সারাক্ষণ ভালোবাসি না বলে মুখে ফেনা তোলার পরেও কি করে কতটা ভালোবাসা যায় তা বোধ হয় এদের দুজনকে দেখলেই বোঝা যায়। বিয়ের শুরু থেকে সারাক্ষণ যে পুরুষটি বউয়ের সঙ্গে ঝগড়া করেছে, বউকে মানবে না বলে হাজারটা অজুহাত দিয়েছে, এমনকি নিজে রুম থাকতে দেবে না বলে বাহির করে দিয়েছে, সেই পুরুষটি নিজ অর্ধাঙ্গিনীর বিপদে পাগল পাড়া হয়ে গিয়েছে। কেমন অদ্ভুত আচরণ করেছে দেখো, যা তার মতো একজন ম্যাচিউর ডাক্তারের সঙ্গে একেবারেই বেমানান। নিস্তব্ধ আর তাসফিকে দেখে মনে হচ্ছে তারা শত বছরের তৃষ্ণার্থ কপোতি। সঙ্গে তাদের মধুর মিলন মুহূর্ত, হৃদয়ে থাকা গভীর তৃষ্ণা মেটানোর দীর্ঘ প্রয়াস। সুজন পানি নিয়ে এগিয়ে এলো, কিন্তু তাসফি তা পান করার পূর্বেই জ্ঞান হারালো। নিস্তব্ধ কয়েকবার গাল চাপড়ে দিলে, কিন্তু তাসফি আর কথা বলল না। নিস্তব্ধ উত্তেজিত হয়ে সুজনকে বলল, এই দেখো না, ও কথা বলছে না কেন? একটু আগে থেকে কি সুন্দর করে কথা বলছিল, দেখো না একটু। সুজন এই মুহূর্তে হাসবে না কাঁদবে বুঝতে পারল না। নিজে ডাক্তার হয়ে বুঝতে পারছে না বউ জ্ঞান হারিয়েছে, উল্টো তাকে জিজ্ঞেস করছে কেন কথা বলছে না। বোঝো ঠেলা, বউকে পেয়ে নিস্তব্ধ বুদ্ধি কতটা লোভ পেয়েছে তা এই মুহূর্তে সুজন ও মাহিন দুজনেই বুঝতে পারল। ওরা দীর্ঘশ্বাস ছাড়ল। সুজন নিস্তব্ধকে অস্থির হাতে নিষেধ করল। তাসফির পালস রেট চেক করে বলল, রিল্যাক্স, দেখ দোস্ত, ও অসুস্থ, এত অস্থির হোস না। ওর পালস খুব ধীর গতিতে চলছে, এখনই ওকে কেবিনে অ্যাডমিট করা দরকার। মাহিন বলল,
নিস্তব্ধ, কথা পরে বলবি ভাই, ওকে আগে এখান থেকে বের কর। তোর বউ তো পালিয়ে যাবে না ভাই, এখানেই থাকবে। এখন প্লিজ চল। নিস্তব্ধ মাথা নাড়িয়ে সায় দিল। সুজন উঠাতে সাহায্য করতে গেলে নিস্তব্ধ তাকে থামিয়ে দিয়ে ধমক দিয়ে বলল, ছবি না তুই, তোকে বলেছি আমার সাহায্য লাগবে? হ্যাঁ, মেয়ে মানুষ দেখলে ধরতে ইচ্ছে করে, তাই না? শালা ক্যারেক্টারলেস, যা সর। মুহূর্তেই নিস্তব্ধ তাসফিকে কোলে তুলে নিল, সঙ্গে কদম বাড়ালো হসপিটালের ভিতরের দিকে। সুজন কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে রইল নিস্তব্ধর গমন পথে। মাহিনীর দিকে তাকিয়ে বলল, ও এভাবে আমাকে বলতে পারলো বল? মাহিন মিটমিট করে হাসছে ওর কাণ্ড দেখে। পরক্ষণে বইয়ের প্রতি নিস্তব্ধর কনসার্ন দেখে দুজনেই স্মিতা হাসলো। যাক, তাদের বন্ধু নিস্তব্ধ এবার তার নিস্তব্ধতা ছেড়ে বাজেভাবে ফেসেছে বইয়ের প্রেমে। জেলাসির জ্বালা কত প্রকার ও কি তা সে হাড়ে হাড়ে টের পাবে। শালা নাকি বউকে ভালোবাসবে না, এবার বোঝো মজা। আর দেরি না করে ওরাও চললো হসপিটালের ভিতরের দিকে। তাসফিকে কোলে নিয়ে হসপিটালের ভেতরে এসে নার্সকে বলল, চিৎকার করে ডাকতেই ওখানে উপস্থিত রাতের ডিউটিতে থাকা নার্সগণ ভীষণ অবাক হলো। তারা সবাই নিস্তব্ধকে খুব ভালো করে চিনে, কেমন খিটখিটে তিরিক্ষি মেজাজের। তার উপর মেয়েদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলে বলতে গেলে। আর এখন তারা কিনা নিস্তব্ধর কোলের মাঝে জড়িয়ে থাকা একজন তরুণীকে দেখতে পাচ্ছে।